নিশ্চয়ই গণমাধ্যমে খবরটি দেখেছেন যে শেখ হাসিনা রয়টার্সকে একটি ফোনালাপ যদি আমরা বলি, তারা ফোনে হচ্ছে ইন্টারভিউটা করেছে। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে দেশে তিনি ফিরতে চান এবং সেটি ডিসেম্বরে। প্রথমত বিষয়টি নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া আমরা একটু জেনে নেই। আপনাকে ধন্যবাদ। আমরা শুধু রয়টার্স না, বাংলাদেশেরও কতিপয় সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে তিনি ডিসেম্বরে ফিরতে চান। তো যদি তিনি সত্যিকার অর্থেই ফিরেন, এটা হবে আমাদের জন্য একটি বড় বিজয় এক অর্থে। কারণ বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সময় থেকে এখন পর্যন্ত বর্তমান সরকারও, আমি যতটুকু জানি, চেষ্টা করছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে তাকে কিভাবে ফেরানো যায়। এবং তিনি অবশ্যই ফিরবেন আদালতের একজন ফেরারি আসামি হয়ে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হয়ে। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। কিন্তু তাকে তার ফেরানি আমাদের মাঝে মানে কিছু কিছু মানুষের এবং কিছু মিডিয়ার যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে তিনি ফিরবেন, হ্যাঁ, তিনি মনে হচ্ছে যে তিনি আসলে গণতন্ত্র ফেরাতেই ফিরবেন। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো যে এখানে বাংলাদেশের আদালতের মাধ্যমে, আদালতের রায়ের যে আপনার বাস্তবতা, আর একটা বিষয় হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পথে এখন ভারতের জন্য গলার কাটা হয়ে আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে কোনোভাবেই মনে হচ্ছে না যে ভারত আপনার হজম করতে পারছে। কারণ শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা ভারত প্রত্যাশা করছে, সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এটা বর্তমান সরকারের কাছ থেকেও তেমন বার্তাই তারা পেয়েছে। তো সেই প্রেক্ষিতে তার ফেরানোটা, যদি ফেরানো সত্যিকার অর্থে সম্ভব হয় এবং তিনি যদি এখানকার যে বিচারের মুখোমুখি হন তার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, তা আমার মনে হয় এই এই ফেরাটাকে আমরা স্বাগতই জানাবো। এবং আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সকল শক্তির প্রতি প্রত্যাশা থাকবে জুলাই অগাস্টে গণহত্যার পাশাপাশি বিগত 17 বছরে যত ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, লুণ্ঠন হয়েছে, সেই বিষয়গুলোর সুবিচার নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, ভঙ্গুর অর্থনীতিকে আপনার চাঙ্গা করার জন্য যেই পরিমাণ অর্থ শেখ হাসিনার সরকারের সময়ে তার প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ থেকে পাচার হয়েছে, তারই আপনার পালিত ব্যবসায়ীদের মাধ্যমে, সেই টাকাও যদি তাদের সাথে তারা ফেরত নিয়ে আসতে পারে, তাহলে এটা আমাদের জন্য আরো ভালো হবে। কারণ এট দ্য এন্ড শেখ হাসিনা বাংলাদেশের একটা আপনার আদালতের রায়প্রাপ্ত আসামি। যে আসামিকে ফেরত আনার সমূহ অধিকার এবং সাংবিধানিক এবং সার্বভৌমত্ব রক্ষার যেই আমাদের কমিটমেন্ট, সেই জায়গায়ও এটা আমাদের উচিত এবং এটা আমাদের একটা আপনার সবারই আপনার প্রত্যাশা হওয়া উচিত আর কি। সো আমি বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখছি। এটাকে ঠিক স্যাটার হিসেবে আপনার জি। নেবেন না, আসলে এটা কি না, না, সিরিয়াসলি বলছি অবশ্যই। যে কিন্তু তার ফেরার আপনি একটা আসাটা কথা আমাদের বলেছিলেন ন্যায় যে বিচারের জন্য কিছু গুরুত্বপূর্ণ। মিডিয়া হোক অথবা কিছু ব্যক্তির ভিতরে আপনি ভিন্ন মত দেখতে পাচ্ছেন। আ কি ধরনের ভিন্ন মত আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়ে? মানে এই বিষয়ে তো কোনোভাবেই আলাদা হওয়ার সুযোগ নেই। অবশ্যই আমরা সবাই তো চাবো যে সে যদি দেশে আসে তাকে বিচারের মুখোমুখি কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। না, প্রথমত আমাদের কিছু মিডিয়ায় দেখা যাচ্ছে যে আপনার শেখ হাসিনার আগেও ইনফরমাল বক্তব্য ফলো করে প্রচার করেছে। এবং এখন যে বক্তব্য, এই বক্তব্যগুলো বাংলাদেশের, যেমন আপনি দেখেছেন রয়টার্স প্রকাশ করেছে, পাশাপাশি তার আগে যে আনন্দবাজার পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল, এগুলো ছিল মোবাইল সাক্ষাৎকার। আন্তর্জাতিক জার্নালিজমে মোবাইল সাক্ষাৎকার কেবলমাত্র আপনার দণ্ডপ্রাপ্ত আসামি কিংবা ওসামা বিন লাদেনের মতো ব্যক্তির ক্ষেত্রে, মোল্লা ওমরের ক্ষেত্রে যখন তারা অন্তরীণ ছিল তখন আমরা দেখেছি। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আপনি জার্নালিজম চর্চা করতে চান, তাহলে যে ব্যক্তির সাক্ষাৎকার নিবেন, সেই ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার আপনার এটা এমন না যে আপনি ইমেল করেছেন, ইমেলে জবাব দিয়েছে অথবা মোবাইলে নিয়েছেন, সেটা রেকর্ড থাকতে হবে এবং আপনার সেটার ফর্মাল প্রসিডিউর লাগবে, কোথায় সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই তথ্য লাগবে। আমরা কিন্তু সেগুলো দেখিনি। সো এখানে মানে বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে লুণ্ঠিত সম্পদ বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমে, বিভিন্ন প্রভাবশালী আপনার সংবাদ সংস্থার মাধ্যমে তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আপনি নিশ্চয় অবগত আছেন যে আপনার 5 আগস্টের পরপরই কিন্তু জয়ের নেতৃত্বে একটা বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ করার জন্য। যে ফার্মের মূল কাজ ছিল বাংলাদেশের জুলাই গণহত্যার বিচারে বাধাগ্রস্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ডিস্টেবলাইজ করা, সকল বাংলাদেশের তো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ সংবাদ করা। মাধ্যম তো তার ইন্টারভিউ নেয়নি এবং আ স বাংলাদেশের সংবাদ মাধ্যম একজন ফেরারি আসামির, দণ্ডপ্রাপ্ত আসামির
সাক্ষাৎকার অনুবাদ করতে প্রকাশ করতে পারে কিনা সেই প্রশ্ন এটা সংবাদ মাধ্যমের কাছে আমাদের থাকবে। সো কে নিয়েছে কে নেয় নাই আমরা কয়েকটাতে আজকে দেখেছি এবং অনেকেই এই বিষয়টাকে যতটা আপনার যেমন আপনি শেখ হাসিনার নাম উচ্চারণের সাথে যদি বাংলাদেশের আদালতের প্রতি আপনার শ্রদ্ধা থাকে তাহলে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করতে হবে। যদি সেটা না করে থাকি আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে গ্লোবাল রাজনীতির প্রেক্ষাপটে শেখ হাসিনা কারো কারো কাছে অনেক বড় সম্পদ, কারো কারো কাছে অনেক বড় আপনার আপনার দাবার গুটি, কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু তিনি একজন স্রেফ অপরাধী এবং বাংলাদেশের জনগণের উপর গণহত্যা পরিচালনাকারী একজন খুনি, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট। এই জায়গায় বাংলাদেশের জনগণে আমরা সাংবাদিকতার এথিক্সের মধ্যে কিন্তু আপনার ন্যাশনালিজমের একটা ব্যাপার আছে। জার্নালিস্টদেরও কিন্তু এটা, আপনারা যারা জার্নালিজম চর্চা করেন আপনারাও জানেন যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জার্নালিস্টরা আসলে কতটুকু তার যে নিজের দেশের নিজের যেই মাতৃভূমি সেটার সভরেন্টির প্রতি আপনার সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, অথবা আপনার তার বাইরে গিয়ে সে কি আসলে বর্ডারলেস দুনিয়ার মুক্ত সাংবাদিকতা করবে, এটা নিয়ে কিন্তু একাডেমিক ডিবেটও আছে। তো আপনি আমি এটাই বলবো যে অবশ্যই বাংলাদেশের কাছে সাংবাদিকদের আপনি যে পরামর্শ দিচ্ছেন সামনের দিনগুলোতে নিশ্চয়ই সেই বিষয় থাকবে, কিন্তু একই সাথে আপনি না, আমি গণমাধ্যমের আমারটা পাশাপাশি পরামর্শ হিসেবে আপনি নেবেন না, আমি সাংবাদিকদের বলছি না, আমি জি বলছি পাশাপাশি কিছু আপনি বলেছেন মিডিয়া কিছু কতিপয় ব্যক্তি, তো কতিপয় ব্যক্তি বলতে আপনি আসলে কাদেরকে বুঝিয়েছেন যে এই বিষয়ে অনেকের উৎসাহ খুব দেখা যাচ্ছে? না না ও কতিপয় ব্যক্তি আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি। আপনাদের আমি যদি এখন নাম বলতে চাই না, এখানে আমরা এখনো কিছু টকশো দেখি যেখানে বিএনপি নাই, জামাতও নাই, এনসিপিও নাই, কিন্তু টকশো কিন্তু হচ্ছে হরদরে। তো আসলে সেই চর্চার মাধ্যমে কি ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এটাকে নিজের মানে গায়ে নিবেন না আর কি। আমরা এখানে অনেকেই উচ্ছ্বাসটা দেখছি, কিন্তু এই উচ্ছ্বাসের পিছনে তারা একটা বড় সত্য যেটা ঢাকছে সেটা হলো যে শেখ হাসিনা তো এখান থেকে পালিয়ে গিয়েছে, সে ফেরত আসবে, ভারত তাকে আর গ্রহণ করছে না, ভারত তাকে উগড়ে ফেলছে, ভারত তাকে হজম করতে পারছে না। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চা করতে চায়, করতে দিতে চায়, তাহলে ভারতকে অবশ্যই একটা গুড মেসেজ দিতে হবে। আমি মনে করি শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনা কোনো নিজের সিদ্ধান্ত না, এটা বাংলাদেশের আদালত এবং ভারতের সরকারের একটা আপনার সমঝোতা, অথবা মনে হতে পারে যে ভারতের সরকারের একটা একটা মেসেজ টু বাংলাদেশ যে হ্যাঁ আমি তোমাকে তোমার যে অপরাধী সেটা প্রত্যাবর্তন করতে চাই এবং এটার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমি তোমার সাথে ভবিষ্যতে একটা নতুন ধরনের সমঝোতামূলক সম্মানের ভিত্তিতে আমরা একটা সম্পর্ক নির্মাণ করতে চাই। তো আমি সেই মানুষদেরকে সেই কথাটাই বলছি যে এই এই যে মেসেজ, এই মেসেজটাকে আপনারা ভিজুয়াল মেসেজ হিসেবে দেখার আগে আপনাদের দেখতে হবে যে এখানকার পিছনে বাস্তবতাটা কি। তো সেই বাস্তবতাটা আমাদেরকে ভাবতে হবে। সো আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি, সার্বিক ভাবে, কারণ শেখ হাসিনা যদি দেশে ফিরতে পারে তাহলে 5 আগস্টে বাংলাদেশের জনগণ তার অবর্তমানে যে আপনার রায় দিতে হয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে, আশা করি জনগণ এখন সুবিচার পাবে এবং এখন একটা নিশ্চয়ই নির্বাচিত সরকার নিশ্চয়ই এসেছে। এই সরকারের পিছনে বাংলাদেশের আপনি গণতন্ত্রকামী নিশ্চয়ই প্রশ্ন সবগুলো করতেছেন। শক্তির সাপোর্ট রয়েছে। জি তো বিচারের জি ক্ষেত্রে আলাউদ্দিন মোহাম্মদ, এই ক্ষেত্রে আপনাকে আমাদের আপনার এই অতিথি বিচারটা সুষ্ঠুভাবে একটি চলতে প্রশ্ন পারবে। করবেন। না, আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে হ্যাঁ, আগেও এই ধরনের নিউজ আমরা দেখেছি, কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন হয় নাই। আপনি যেটা বলছেন, আপনি কি মনে করেন এটা যে শেখ হাসিনা নিজের ইচ্ছা আসছে না, ভারত তাকে আসতে বাধ্য, আপনি যেটা বলছেন যে ভারত তাকে আসতে বাধ্য করছে, আপনি কিন্তু মনে করেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্কটা, যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেই সম্পর্কটা রিপেয়ার করার জন্যে, আরও ভালো করার জন্যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে? এটা একটা ব্যাপার। এটা আদৌ সে ধরনের সম্পর্ক নাকি অন্য কোনো অভিসন্ধি আছে? কারণ হলো যে ভারতের প্রত্যেকটা পরিকল্পনার পিছনে কোনো না কোনো অভিসন্ধি থেকেই থাকে। আমরা কি এটাকে এত সিম্পলভাবে দেখতে পারি কিনা যে না, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আসছে? এটা একটা ব্যাপার আছে। আর একটা হলো যে হাসিনা যদি সত্যি যদি তিনি ফিরে আসেন, এবং কিছুদিন আগে একজন মার্কিন একজন কূটনীতি দেখলাম যে তিনি বলছেন যে তিনি ফিরে আসলে বাংলাদেশে তাকে জেলেই থাকতে হবে। ব্যাপারটা এরকম, কারণ আমাদের সামনে কিন্তু অন্য কোনো হিসাব নাই। হিসাব একটা আছে, জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্টটা হলো আমাদের সামনে সবচেয়ে বড় যে রিপোর্টে বলা হয়েছে যে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ যেন দায় মুক্তি না পায়, এটা কিন্তু রিপোর্টে আছে। এটা একটা ব্যাপার কিন্তু আছে। সুতরাং যারা উচ্ছ্বাস প্রকাশ করছে যে বিজয়ের বসে তিনি আসবেন, বিষয়টা কিন্তু সে জায়গায় নাই। আর একটা হলো যে তিনি যদি সত্যিই আসেন, বাকি যে কয়েকশো লোক কিংবা কয়েক হাজার লোক যারা আছে পালিয়ে, তাদের ব্যাপারে ইন্ডিয়া কি করবে? যদি সত্যি যদি সুসম্পর্কের জন্যে তারা এই
শেখ হাসিনাকে ফেরত পাঠায়, তারা যারা এখানে আছে, কারণ আমাদের কাছে কিন্তু অতীত ইতিহাস আছে যে ৭৫ সালের ১৫ আগস্টের পরে আমাদের থেকে বেশ কিছু লোক ভারতে গিয়ে বাংলাদেশের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনার জানা আছে কিনা জানি না। সেক্ষেত্রে আমাদের কয়েকজন অফিসার সহ অনেক জওয়ানকে হত্যা করা হয়েছিল। সুতরাং এই যে কয়েক হাজার লোক আছে, তাদের নিয়ে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা, এবং এটা কিভাবে দেখছেন আপনারা? প্রথমত আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, মালয়েশিয়ার চীন সফর ভারতকে একটা বড় বার্তা দিয়েছে, এবং ভারতের সাথে সম্পর্কের পুনর্বিন্যাস, এবং ভারতের সাথে সম্পর্কটা যে আগের লিনিয়ার মডেলই চলবে না, বরং এখানে অনেকগুলো আপনার লেভারেজ তৈরি হয়েছে। বাংলাদেশ যেটা ব্যবহার করতে পারে সেটা ইতিমধ্যে ভারত বুঝতে পেরেছে, এবং ভারতের যে সাবেক ডিপ্লোম্যাটস যারা পাবলিক স্পেয়ারে কথা বলছেন, একাডেমিক যারা কথা বলছেন, এবং রাজনৈতিক বিশ্লেষক যারা কথা বলছেন, তাদের সুরে অনেকটাই স্পষ্ট যে তারা অনেকটা হারানোর বেদনায় এখন আছে। প্রথম হারানো ছিল 5 আগস্টে। 5 আগস্টের পর তারা মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পর যে বাংলাদেশে ডেমোক্রেটিক ইলেকশন হবে, তারা হয়তো যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন শক্তিকে, নতুন সরকারকে প্রভাবিত করতে পারবে। কিন্তু নতুন সরকারের বর্তমান মুভমেন্ট, আমি বিশ্বাস করি ভারত টের পেয়েছে যে এটা আসলে আগের ধারায় চলবে না, এবং এখানে তাদেরকে সামহাও যদি এখানে সম্পর্ক নতুন ভাবে আপনার স্বাভাবিক করতে হয়, তাহলে তাদেরকে বার্তা দিতে হবে। তো আপনি যেটা বলছেন আমি এটা বিশ্বাস করি, আমি আপনার জায়গায়, আমি কনসার্নের জায়গায় আমি একমত যে হ্যাঁ, এটাকে সহজভাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে না। বিশেষ করে 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল, আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন পরেই কিন্তু কাকতালীয় ভাবে অথবা যে কোনো ভাবে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার নৃশংসভাবে সেনাবাহিনীর একটা অংশের হাতে তিনি শহীদ হন। তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে, বিএনপিকেও এই জায়গাটা বিবেচনা করতে হবে। কিন্তু একই সাথে এটা সত্য যে আমরা ভারতের যে আপনার কি আমাদের নিয়ে প্ল্যান, অথবা আমাদের একটা সার্বভৌম, বাংলাদেশের একটা সার্বভৌম আদালত যে রায় দিয়েছে, সে রায়ের প্রশ্ন যদি কোনো আসামি বাংলাদেশে ফিরতে চায়, এবং ফিরতে চাইলে আমরা এটাকে সরলভাবে দেখবো। আমি যদি রাজনৈতিক ভাবে ঠিক এই জায়গায় আমি শামসুজ্জামান রাজনৈতিক ভাবে দুদুকে প্রশ্ন সরলভাবে করতে দেখতে চাই যে এখানে শেখ হাসিনার এই যে দেশে ফিরবার ঘোষণা, সেটি কি আসলেই ভারত সম্পর্ক আমাদের সাথে ভালো করতে চায়, নাকি আপনার কাছে মনে হয় অপরাধী বা আসামি বলেই তাকে আসলে ভারত বাংলাদেশে ফেরত দিতে চায়? আলাউদ্দিন তো শেষ এই করতে পয়েন্টে পারে আমি জি, যে বলছি, একটি কথাটা এই প্রশ্নে শেষ করে আমাদের আরেকজন অতিথির কাছে ছিল। আলাউদ্দিন, আপনি আছেন আমাদের সাথে? আচ্ছা আমি কি শেষ করে দিব? না, আমি তো শামসুজ্জামান দুদুকে, নাকি ওনাকে দুদু প্রশ্ন ভাই করেছি, বলবেন? উনি উত্তরটা দিক, আমরা আসবো আপনার কাছে। জি জি জি, প্লিজ 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 দুদু ভাই। ভারত তাকে পাঠাতে চাচ্ছে, নাকি ভারতের ব্যবহারে শেখ হাসিনাই সেখানে তিক্ত বিরক্ত হয়ে, মানে ভারতের আচরণে তিনি হতাশ হয়ে, তিনি আগামী দিনের কোন রকম তিনি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো কোনো কিছুই তিনি আর বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ অবহেলা এবং এক ধরনের অপমানজনক পরিস্থিতিতে তিনি কি ফিরতে চাচ্ছেন। কারণ একজন ফাঁসির আসামি, তার মাথা যদি ঠিক থাকে, যেই দেশে তিনি ছিলেন সেই দেশের প্রধানমন্ত্রী দাবিদার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ 3টে নির্বাচন, একটা নির্বাচনও ফেয়ার হয় নাই। নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা হয় নাই, ওটা একটা তামাশার পূর্ণ অবস্থা ছিল। আর গণ অভ্যুত্থানের আগে তিনি যে গণহত্যার একজন মানে প্রধানমন্ত্রী, একটা নৃশংস প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, সেই যে গণহত্যাটা চালিয়েছেন, নিপীড়নটা করেছেন, আর তার পাশাপাশি সুদীর্ঘ একটা সময়ে মানে সীমাহীন লুটপাট এবং যেটা পাচার করেছেন বিজনে মানে বিদেশে, এই দুটি পরিস্থিতির মুখোমুখি থাকা অবস্থায় এবং বাংলাদেশে একটি বিচারও অনুষ্ঠিত হয়েছে এবং রায়ও ঘোষিত হয়েছে, সেই রায়ে তার ফাঁসি। মানে যে কোর্ট কাছারি, এই কোর্ট কাছারিটা আগের কোর্ট কাছারি না, এটা একেবারে ফেয়ার কোর্ট কাছারি। এই কোর্ট কাছারির মধ্য দিয়ে তার ফাঁসি হয়েছে, যৌক্তিক কারণে ফাঁসি হয়েছে। এটা জানার পরে, এটা বোঝার পরে সে এমনি এমনি আসতে চাবে, এবং এখানে তার জন্য ফুল নিয়ে 81 সালের মতো সবাই অপেক্ষা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এমন তো পরিস্থিতি না। তারপরও যখন আসতে চাচ্ছে, তাহলে বোঝা যায় যে ভারতের যে উচ্ছ্বাস নিয়ে, যে আনন্দ নিয়ে তিনি গিয়েছিলেন সে সময়,
তার ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম, তার একটা উচ্চারণ ছিল আপনার আমার মনে হয় সর্ববিদিত, আমি এমন কিছু ভারতকে দিয়েছি, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশকে লিখিয়ে দেওয়া ছাড়া সবই তিনি দিয়েছিলেন। সেসব বিবেচনা নিয়ে তিনি ভারতে পালিয়েছিলেন। কিন্তু এখন যখন পালিয়েছেন তখন কিন্তু তিনি ফাঁসি তার হয় নাই, তিনি অপরাধী একজন ব্যক্তি হিসেবে পালিয়েছিলেন। আর এখন তো ফাঁসি অর্ডার হয়েছে একটা মামলা, আর অসংখ্য মামলা এখনো প্রক্রিয়াধীন এবং চলমান। সেই মামলাগুলোতেও তারা আমার ধারণা সর্বোচ্চ সাজায় অপেক্ষা করছে, আমি যদি ঠিক মতো বুঝে থাকি। এত কিছু জানার পরে তিনি যখন আসছেন, এটা তো আর 81 সালের মতো পরিস্থিতি না। তাহলে ভারত তাকে মানে ফেরত পাঠাচ্ছে, যেটা ইতিমধ্যে এখানে আলোচনা হয়েছে। ভারত ব্যক্তির বন্দনা করতে চাচ্ছে না, ভারত তার স্বার্থে বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে, যে সুসম্পর্কের মধ্য দিয়ে প্রতিবেশী সুলভ আচরণের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মীমাংসা। যদি আমি মনে করি মীমাংসা, তাহলে সেই মীমাংসার প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বলেছে তাকে ফিরিয়ে আনার যত রকম চেষ্টা বর্তমান সরকার, জনাব তারেক রহমানের সরকার উদ্যোগী হয়ে চেষ্টা করছে। তাহলে পরে আমি ধরে নিতে পারি তার ফেরত আসার উদ্দেশ্য, ফেরত আসার কারণ হচ্ছে ইন্ডিয়ান সরকার বা ভারতীয় সরকার বাংলাদেশের উদ্যোগের সঙ্গে হাত মিলাতে চাচ্ছে। এটা তো শেখ হাসিনা এখন অনেকটাই বলা যায় যে অপ্রয়োজনীয় একটি সাবজেক্ট ভারতের কাছে, আর আমাদের কাছে সে এখন জাগিয়ে আসামি, এর বেশি তো কিছু না। তো একজন দাগি আসামিকে ভারত কেন রাখবে? জি এটা আমার শামসুজ্জামান দুদু, কাছে আমি আপনাকে করতে চাই সেটা হলো যে শেখ হাসিনা কিন্তু ভারতের স্বেচ্ছা নির্বাসিত না। তিনি গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং শুধু তিনি একা না, আওয়ামী লীগের কয়েক হাজার লোক সেখানে আশ্রয় নিয়েছেন। নিশ্চয়ই এই তিনি জানেন যে একটা ফ্যাসিজম এখানে চলছিল, ফ্যাসিবাদী সরকারের তারা সব সদস্য, এবং গণ অভ্যুত্থানে তারা ক্ষমতা হারানোর পরও ভারত তাদেরকে এভাবে আশ্রয় দিয়েছে। কোনো গণতান্ত্রিক সরকার এভাবে আশ্রয় দিতে পারে না, ভারত দিয়েছে। তার মানে একটা অভিসন্ধি তাদের ছিল। ব্যাপারটিকে এরকম যে বর্তমানে ভূ রাজনীতিতে ভারতের অবস্থানটা খুবই দুর্বল অবস্থায় চলে গেছে, এবং ভারতের অনেক অ্যানালিস্টই বলছেন যে ভারত ভূ রাজনীতির ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বিষয়টি এরকম বলে যে ওই যেসব অভিসন্ধি নিয়ে তাদেরকে নিয়েছিল সেটার চরিতার্থ করা সম্ভব হবে না, তাই তারা ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য তাকে ফেরত পাঠাচ্ছে। ব্যাপারটা কি এরকম হতে পারে? ভারতীয় যেটা বললেন আপনি, ভূ রাজনীতিগত দিক থেকে পিছিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর এবং সফল চীন সফরের বিষয়টির পরে ভারত কিন্তু এটা মন্তব্য করেছে, সেটা বাংলাদেশ এবং চীনের নব সম্পর্ক এবং উদীয়মান সম্পর্ক, যেটা আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, সেই সম্পর্কে ভারত থেকে যে এইদিকে মুখ ঘুরে গেছে সেটা ভারতও বুঝতে পারছে। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বা এই যে আপনি বললেন আরো তার সাগরেদদেরকে ওখানে রাখার কারণে তার তো আর মুখ নাই যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক গণতান্ত্রিক, যেটা আপনি আগে বললেন যে গণতান্ত্রিক বিবেচনায় তাকে তো রাখতে পারে না ভারত, ও তো ফ্যাসিস্ট, খুনি, লুটেরা। সেই বিবেচনা থেকেও মানে একটা পর্যায়ে গুরুত্ব, যেটা ধরেন যখন পতন হয়েছিল 24-এর, তার আগের মুহূর্তে তার একটা ধারণা ভারত যেটা প্রচার করছিল যে তার প্রতি এক ধরনের অন্যায় করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা না, কিছু মানুষ যেটাকে তারা তাদের ভাষায় জঙ্গি মনে করে, তাদের ভয়ের কারণে তার জীবনের মানে দুর্ঘটনা হতে পারে, তার জীবন অবসান ঘটতে পারে, এই নিরাপত্তার কারণে তারা আশ্রয় দিচ্ছে সেই মুহূর্তে। কিন্তু এই মাঝে যে 2 বছর সময়টা গেছে তারা অনুধাবন করছে এখানে তার ন্যূনতম কোনো সমর্থন এখানে নাই, তার সংগঠন নাই, তার যেসব লোকগুলো সেই লোকগুলো তার সঙ্গে পালাইছে। আর যারা আছে তারা আসলে তার লোক না, তারা এক ধরনের সুবিধাবাদী, মানে আওয়ামী লীগের নামে তারা চাটুকারিতা করেছে। সেই জন্য যে এই ভাবনাটা যখন ভারতের মাথায় পরিষ্কার হয়েছে আমার ধারণা,
তাহলে তার এই অপ্রয়োজনীয় ব্যক্তিকে কারা রাখবে কেন? রাখার তো কোনো কারণ নেই। যেহেতু স্বেচ্ছা নির্বাসন বলে না, তিনি পালাই গেছে, এটা নির্বাসন বললে ভুল হবে। রাজনৈতিক ভিন্নতার কারণে খোমেনি চলে গিয়েছিলেন ফ্রান্সে, বা এই ধরনের আরো কিছু ঘটনা থাকতে পারে। কিন্তু উনি তো হত্যাকারী হিসাবে, গণহত্যাকারী হিসাবে, লুটেরা হিসাবে পালাইছেন। সেই জন্য, এবং ভারত তাকে আশ্রয় দিচ্ছে। তো এখন তিনি ওখানে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা তৈরি হওয়ার অতীতে হয়েছিল, সেই সম্পর্কটা মানে পুনরুদ্ধারের আর কোন সুযোগ আছে এটা ভারত মনে করছে না। এবং এটা স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশও কেন একজন ক্রিমিনালকে আশ্রয় দেওয়ার পরে, যেমন ভারত বলে যে সীমান্তে আমাদের ঘটনা ঘটছে, আরে আমাদের মানুষই তো বেশি মরছে, এই দেশে থেকে নাকি ওদের লোক আমরা এখানে পুষছি, এমন কোন নজির নাই। কিন্তু তারা যে একজন খুনিকে পুষছে এই নজির তো এখানে বিদ্যমান। সেই জায়গা থেকেও তারা তাকে রাখতে চাচ্ছে, এটা আমার কাছে মনে হয়নি। না, সেই জন্য তার কপাল আবার পুড়ছে। একটা প্রশ্ন আছে, তারা যদি সত্যি সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশের সঙ্গে, তো পুশ ইন এবং সম্পর্ক স্বাভাবিক দুইটাতে একসঙ্গে চলতে পারে না। না না, কোনোদিনই চলতে পারে না। পুশিন বন্ধ করতে হবে, খুনিদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যারা সাজাপ্রাপ্ত তাদেরকে মানে ফিরিয়ে আনতে হবে। তাহলে একটি পরিস্থিতি তৈরি হবে পারস্পরিক সম্পর্কে। তার আগে তো ওই সম্পর্কটা আমরা যতই যেভাবে বলি না কেন, ওটা তো সেভাবে হবে না। দেখেন, তারাই পর্যটন ভিসা বন্ধ করছিল, আমরা কিন্তু বন্ধ করি নাই, তারাই বন্ধ করছিল, তার প্রেক্ষিতে আমরা বন্ধ করছিলাম। তো এখন তারাই আবার এটা প্রত্যাহার করছে সম্পর্কের কারণে। এখন বাংলাদেশে আবার সেটা বিবেচনায় নিতে পারে। এই বিরোধ শক্তিটা কখনোই গণতান্ত্রিক শক্তি ছিল না। আপনি নিজেও একটু আগে উল্লেখ করেছেন, এরা ফ্যাসিবাদ শুধু না, এদের চর্চাটা, আর এখন তো সেখানে ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতা দখল করছে। শুধু আমাদের এই জিনিসটা আগে বলছে, এখানে সেই শক্তিটা কখনো এখানে, কিন্তু দীর্ঘ 10-15 বছর ধরে তারা কেন্দ্রীয় থেকে একে সর্বনিম্ন পর্যায়ে এই মানে ধর্মীয় মানে একেবারে কট্টর একটি রাজনৈতিক দল, ধর্মাশ্রিত রাজনৈতিক দল, সেখানে রাষ্ট্র পরিচালনা করছে। সবগুলি গণতন্ত্রের বিপক্ষের ঘটনা, খুনিদের আশ্রয় দেওয়ার বিপক্ষের ঘটনা, সে তার মধ্যে সীমান্তবর্তী ঘটনা। সব বিবেচনা থেকে তারা যদি পরিস্থিতি স্বাভাবিক করে বাংলাদেশের সঙ্গে পুনরুদ্ধার করতে চায়, বাংলাদেশে তো কোনো অসুবিধা নেই, আপত্তি থাকবে না। কিন্তু এই জিনিসগুলো তো গুরুত্বপূর্ণ। জি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি এই বিষয়ে কোনো কিছু যুক্ত করতে চান, এবং একই সাথে একটু আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনা ফিরে আসে যদি দেশে এবং তারপর তার ফাঁসিটাই কার্যকর করাটাই হচ্ছে প্রধান কাজ, সেখানে সরকার কতটুকু দ্রুততার সাথে করা উচিত বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমি যা বলতে চেয়েছিলাম, আমি শুনেছি যে আমার সিনিয়র শ্রদ্ধাভাজন শামসুজ্জামান দুদু ভাই ইতিমধ্যেই সেই লাইনে বেশিরভাগ কথা চালিয়েছেন। তো আমি মনে করি যে এখন গণঅভ্যুত্থানে যেই শহীদ ব্যক্তিবর্গ, তাদের পরিবার পরিজনের আত্মার শান্তির জন্য, তারা যারা বেঁচে আছেন তাদের ন্যায় বিচারের প্রতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতি আপনার যদি আস্থা ফিরে আনানোর জন্য হলো শেখ হাসিনার এখানে বাংলাদেশে আসাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে আরেকটা ডাইমেনশন যেটা আমরা মিস করছি অনেক সময়, সেটা হলো যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, একজন খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার যখন কোনো দেশ আবার ফিরিয়ে আনতে পারে বিচার রায়ের পর, তখন কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে একটা লেভারেজ, যে বাংলাদেশ তার যে প্রতিবেশী দেশ যারা বাংলাদেশে দীর্ঘদিন স্বৈরশাসনকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এমনটা চাপে ফেলতে পেরেছে, তারা আসলে সেই দেশে তাদের পলাতক যেই আপনার আশ্রিত তাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এটাও কিন্তু বাংলাদেশের কূটনৈতিক একটা সফলতা হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়ত হলো আরেকটা বিষয়, আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যদি আমরা রিকনসিলিয়েশনের আপনার কথা বলতে হয়, রিকনসিলিয়েশন একটা বড় জায়গা হবে লুণ্ঠিত অর্থ ফেরত নিয়ে আসা। যদি ফেরত আনা যায়, এবং আনতেই হবে, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং স্বাভাবিক সম্পর্ক করতে চায়, রাজনীতি করতে চায়, তাহলে কিন্তু আমাদের এই সবগুলো জায়গায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বৃন্দ, বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি, প্রতিষ্ঠানগুলো সবাই কিন্তু একমত যে এই বিষয়গুলো সুরাহা হতে হবে, এবং এগুলো সবগুলো ডকুমেন্টেড। আপনারা জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সিপিটি একজন সম্মাননীয় ফেলো।
তো তারা কিন্তু এমন না যে বিএনপি সরকার কিংবা অন্তর্বর্তী সরকার কিংবা বিশেষ সরকারের প্রতি আপনার অনুগত, বরং তারা বাংলাদেশের সিভিল সোসাইটির স্ট্রং ভয়েস হিসেবে সর্বমহলে বিবেচিত। টিআইবির যে রিপোর্ট, টিআইবি রিপোর্টে কিন্তু এটা বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো রিপোর্ট না, এটা একটা বৈশ্বিক সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের রিপোর্ট। এটাও কিন্তু বৈশ্বিকভাবে সমানভাবে সমাদৃত। সো বিচারের একটা স্কুল জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে যেমন আসছে, আবার অর্থ পুনরুদ্ধার, এখানকার যে করাপশন, এখানকার যে দুঃশাসন, এগুলো কিন্তু আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বের মাধ্যমে, ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যে আমরা সিভিল সোসাইটি মহলে এস্টাবলিশড। সো আমি মনে করি যে বাংলাদেশের মহলের সাপোর্ট আপনার সরকার পাবে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো এই বিচার বাস্তবায়ন করবে সেটা পাবে। নিশ্চয়ই আমরা আসলে সে প্রত্যাশা